এই প্রেগনেন্সি আসার জন্য যত ডাক্তার দেখিয়েছি বা যত কিছুই করেছি তার মধ্যে সবথেকে খুব কষ্টদায়ক যে টেস্ট ছিল সেটা হচ্ছে এইচএসজি টেস্ট। কি বলবো, এই টেস্টটা আমি মনে করি যাদের হচ্ছে না তারা যে এই টেস্টটা করিয়েছে একমাত্র তারাই জানে কতটা পেনফুল আর কতটা কষ্টদায়ক, সে বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি কিন্তু আছি এখন আমার বাবার বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভাবলাম যে ঘরে শুয়েছি সেই ঘরটা একটু গুছিয়ে নিই, কারণ একেবারেই কিছু না করলে না ভালো লাগে না। শরীরটা তো এমনি কিছুদিন ভালো না, ঠান্ডা লেগে কানের অবস্থা তো খারাপ, তার উপরে তো মানসিক চিন্তা, কি বলবো, একটা কিছু হলে ভালো লাগে না। হাজার ডাক্তার দেখাচ্ছি, ঠিক হচ্ছে না। আপাতত একটু ভালো আছি, ঘুমটা হচ্ছে, কারণ এই কানের শব্দের আওয়াজে একদমই ঘুম হয় না আমার। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি যত হাজারো ডাক্তার দেখিয়েছি তার মধ্যে কিন্তু আমার কাছে সব ডাক্তারই তো টেস্ট বেশি দেয়, রক্ত টেস্ট, তারপরে অনেক কিছু টেস্ট যেগুলো থাকে আর কি। তো সেইগুলোর মধ্যে কিন্তু সব থেকে পেনদায়ক ছিল এই এইচএসজি টেস্ট। আমি করিয়েছি, কি বলবো, যখন ফার্স্ট এই এইচএসজি টেস্ট করিয়েছি আমি বাইরে থেকে শব্দ পাচ্ছি, তারা খুব কান্না করছে। আমার তো হার্টবিট কত বেড়ে গেছে আমি নিজেও জানি না। আর সত্যি কথা বলতে যে কি পেনফুল একটা টেস্ট, বাপরে বাপ, মরার ঘরের থেকে বেঁচে আসার মতো, বেঁচে এসছি, এটাই আমার কাছে অনেক এরকম মনে হয় আর কি। তো যাই হোক, আমার বড়মশাই তো বলেই দিয়েছে সে যা হয় হোক, এই টেস্ট তোমাকে আর কোনো দিনও করাবো না। তো পরে যখন আমার এক ফ্রেন্ড বলল যে এইসব টেস্ট কিন্তু অন্যভাবেও করানো যায়, হয়তো সেটা টাকা বেশি লাগে। আমি তো সঠিক জানতাম না এইভাবে টেস্ট করা, যেহেতু ফার্স্ট টাইম কী করে জানবো বলো। যেখানে গেছি সেখানে তো যা টাকা বলেছে সেইভাবে দিয়েছি। যদি জানতাম যে এটা একটু বেশি টাকা দিলে হয়তো পেনটা কম লাগে, এবার এটা আমরা যে করিয়েছি সেটাও কিন্তু কম টাকা নেয়নি, হয়তো আরেকটু বেশি টাকা দিলে হয়তো সেটা কষ্টটা কম হতো। যাই হোক, জানি না কি আর করা যাবে। যাই হোক, আমার জীবনের কিন্তু এটাই পেনফুল ছিল। সত্যি বলতে আমি আর ওই টেস্ট করাতেও চাই না, কিন্তু অনেক বছর হয়ে গেছে করেছি, কোনো সমস্যা নেই ওই টেস্টে, নর্মাল ছিল। কিন্তু হাজারো টেস্টের মধ্যে কিন্তু এই টেস্টটাই পেনদায়ক ছিল। যাই হোক, পরে অনেক বছরই করা হয় না এই টেস্টটা। আর আমি মনে করি আমার মতো মেয়েরা যাদের এই সমস্যায় ভুগছে তারা এই টেস্ট করিয়েছে সব থেকে কষ্টদায়ক, পেইনফুল একটা টেস্ট। মানে যে একবার করাবে সে বলবে না আর করায়, কিন্তু ওই যে মাতৃত্বের স্বাদের জন্য মানুষ সব কিছু করতে রাজি। তো আমিও আবার করব হয়তো, যে কেন আবার হচ্ছে না, কেন বা কী বৃত্তান্ত, যদি ডাক্তারে বলে তাহলেই করব, তাছাড়া তো এমনি আর করব না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আরেকটা কথা বলি। আজ কিন্তু মা রান্না করেছিল তেলাপিয়া মাছ দিয়ে, এই যে কুমড়োর শাক, এই আমাদের বাড়িতেই হয়েছে, সেই শাক দিয়ে কিন্তু মাছ রান্না করবে। তো মা প্রথমে বলেছিল তেলাপিয়া মাছ সর্ষে বাটা করবে, তো আমি বললাম দরকার নেই গরমের মধ্যে এই সর্ষে বাটা করার, গ্যাসটা সব হতে পারে, দরকার কি, তো শাক দিয়েই করো। আর সত্যি বলতে মায়ের হাতে কিন্তু যে কোনো রান্নাই ভালো লাগে। সত্যি বলতে আমার মা এমনি রান্নাও খুব ভালোই করে। তো এদিকে দেখো আলু কেটে নিয়েছে, এদিকে ভাত হচ্ছে। তো গ্যাসের যা পরিস্থিতি কী আর বলি। তো এদিকে কাঠের জ্বালেই করা হচ্ছে, গ্যাস আছে ঘরেতে। তো যা মাকে বললাম এই গরমের মধ্যে আর দরকার নেই, গ্যাসেই করো, গরমটা একটু কেটে গেলে হয়তো তুমি রান্না করতে পারবে, অসুবিধা হবে না। তো যাই হোক, এদিকে কিন্তু মা মাছ ভেজে নিচ্ছে। মাছগুলোও কিন্তু খুব ভালো ছিল, টাটকা মাছ, জ্যান্ত ছিল মাছগুলো। মাছ ভাজা হয়ে গেলে কিন্তু ওই কড়াইতেই আলু ভেজে নিচ্ছে মা। আর সত্যি কথা বলতে কি জানো তো, মা কিছুই করতে দেয় না, যেহেতু শরীরটা ভালো না, আর নিজেরও ইচ্ছা করে না। কী বলো তো, শরীর ভালো থাকলে না মনে হয় যে আমি সব রকম কাজ করি বৃত্তান্ত, কিন্তু ভালো না থাকলে শরীর কোনো কিছু করতেই ভালো লাগে না। তো মার কাছে বসেছিলাম, মাকে বললাম দাও কিছু করে দিই। তো মা কোনো রকম তো কিছু হেল্প করলো না। তো আমি বসে বসে একটু ভিডিও করলাম, যে দেখি তোমার রান্নাগুলোই শেয়ার করি, কী আর দেখাবো বলো তোমাদের সঙ্গে, কিছুই তো নিজে করতে পারছি না। তো যাই হোক, মায়ের রান্নাটা একটু শেয়ার করলাম। তো আলু ভাজা হয়ে গেলে কিন্তু ওই তেলে মা রাঁধুনি দিয়ে দিয়েছিল। রাঁধুনি দিলে কিন্তু তরকারিতে স্বাদ বেশ হয়। আর রসুন দিয়েছে শাকে, কিন্তু রাঁধুনি আর রসুন একটু দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এইভাবে মা তরকারি করেছে, কি বলবো, খাওয়ার আগেই বলে খাওয়া খেয়েছি। ভিডিওটা যেহেতু পরের দিন দিচ্ছি তোমাদের সঙ্গে, একদিন দিনের দিন তো ভিডিও শেয়ার করতে পারি না, পরের দিন এডিট করে দিতে হয়। তো রান্নাটা খুবই স্বাদ হয়েছিল আর খুবই ভালো হয়েছিল। তো সেদিনই আমার বৌদি এসেছিলো, তো ওরা এসেছিলো হঠাৎ করে, তো সেভাবে কিছু আয়োজন করা হয়নি রান্নার। তো যা ছিল তাই খেয়েছে, তাই বলছিল যে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কাকিমার হাতে, আমার মায়ের কথা বলছিলাম। আর সত্যি বলতে আমার মা শাক পাতা রান্না কিন্তু খুবই ভালো করে। আর ওদিকে
আমার শাশুড়ি মা এমনি নিরামিষ তরকারিটা ভালো করে, আমার মা আমিষ নিরামিষ, নিরামিষটা আমার মা আবার পারে না। সত্যি বলতে আমাদের বাড়িতে আমিষটাই মানে মাছ মাংসটাই বেশি হয় বলে এটাই বেশি ভালো পারে, যে যেটা রান্নায় অভ্যস্ত থাকে সেই আর কি। তো আমি মোটামুটি আমিষ নিরামিষ দুটোই করি। আর নিজের এক হাতের রান্না সত্যি বলতে ভালো লাগে না। এই কিছুদিন যখন ওই বাড়িতে ছিলাম রান্না করছিলাম, আমার হাতের রান্না একদমই ভালো লাগতো না। আর খেতে না পারলে শরীর তো অসুস্থ একটু হবেই বলো, খাওয়া দাওয়া ঠিক থাকলে কিন্তু শরীরটা অনেকটাই ঠিক হয়। তো যাই হোক, এদিকে এসে মানে মামা বাড়িতে ছিলাম 4-5 দিন, সেখান থেকে এসে বাবার বাড়ি চলে এসেছি। কিছুদিন সুস্থ হওয়ার পরে হয়তো শ্বশুর বাড়িতে যাবো। এদিকে দাদু দিদা খুব চিন্তা করে, জানো তো। আর সত্যি বলতে ওনাদের কাছে ছোটোবেলা থাকতে মানুষ তো, দিদা কালকেও ফোন করেছে সুস্মিতার কী খবর, ভালো আছে কি না বৃত্তান্ত। কী বলো তো, সবারই একটা টেনশন স্বাভাবিক থাকে, বুঝতে পারি। আর এদিকে দেখো বলতে বলতে মার রান্না কিন্তু হয়ে গেল। তারপর কিন্তু ভাই চলে এসছে দোকান থেকে। তো দোকান থেকে এসেই মাকে টাকা দিচ্ছে, আর একটা ব্রাশ কিনেছে, বলছে ব্রাশের দাম 20 টাকা নিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা নিয়েছে নিয়েছে। আর এদিকে ওর ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে কিন্তু ওর মুখে একটা দাগ হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে। দেখো দিন, মুখে একটা দাগ থাকলে কেমন লাগে ছেলে। তো যাই হোক, দুটো চকলেট নিয়ে এসেছিলো, একটা অ্যালপেনলিবে, তো মা একটা খেলো, মা বলছে খেয়ে দেখ ভালোই লাগছে। তো যাই হোক, চকলেট মকলেট খেতে ভালো লাগে না, খাই না তেমন। আর এদিকে ভাই চলে গেল। তো ভাই তো একটা কাজে গেছিলো, সেখানে কাজটা করতে পারিনি, ও চলে এসছে। কী বলো তো, বয়সে ছোটো তো, এখনও সেভাবে কাজের বিষয়ে অত বোঝে না। তো যাই হোক, করতে করতে সবই ঠিক হবে, অভ্যাসের উপরে সব কিছু। বাড়িতে বসে থেকে আর হঠাৎ করে কাজ করা অনেক পার্থক্য বুঝি আমি। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা রান্নাবান্না হয়ে সারলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কি বলবো, দারুণ হয়েছে, ডাঁটাগুলো খেয়েছি, এত সুন্দর ডাঁটাগুলো, গাছের ডাঁটা। তোমাদের অবশ্যই আমি দেখাবো। আমাদের কুমড়ো গাছ এতটা জায়গা জুড়ে হয়েছে, এটা কিন্তু লাগানো হয়নি, এমনিই হয়ে গেছে, বীজ ফেলা হয়েছিল হয়তো কোনো কারণে, সেখান থেকেই হয়েছে। যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম। আর সত্যি বলতে কি জানো তো, হাজারো মানে চিন্তার মধ্যে থাকলে ওই একটা জিনিসই মাথায় ঢোকে, যে কবে কি বৃত্তান্ত সব ঠিক হবে। যখনই একটা কিছু চিন্তা ভাবনা নিই প্রেগনেন্সির জন্য, তখনই যেন আমার বিপদ আপদটা বেশি চলে আসে। কি জানি কি পাপ করেছি, সেই পাপের ভোগ এখন ভুগছি আমি, সত্যি তাই এক এক সময় আমার মনে হয়, জানো তো। এই দেখো, এই কদিন আগেই কিন্তু ওষুধ টষুধ নিয়ে আসলাম, যে না ঠিক আছে। এই যে আরেক সমস্যায় ভুগছি এখন, এই কানের শব্দ, ঘুমের সমস্যা, কী যে এক বিরক্তকর জীবন, আর ভালো লাগে না, জানো তো। এক এক সময় নিজেকে না মেরে ফেলার ইচ্ছাই মনে হয়, এক এক সময় তাই মনে হয়। তো শুধু এই মায়ের জন্যে আর সবার কথা ভেবেই কিন্তু বেঁচে আছি। বাঁচতে তো হবেই বলো, হাজারো ঝড় কষ্ট যাই আসুক না কখনো, নিজেকে বাঁচাতেই হবে। চলে গেলে তো চলেই গেলাম, কিন্তু এক এক সময় জানো তো মনেই হয় যে না থাকলেই মনে ভালো সব কিছু। এত সমস্যার সম্মুখীন হতে হয় জীবন থেকে, কী আর বলবো। হয়তো এটাই জীবন, সমস্যার সম্মুখীন হয়ে সঠিক পথ বেছে নেওয়া, সবভাবে ভালোভাবে চলাই, তো এটাই তো জীবন, তাই না। সবসময় ভাবতে হবে পথে অনেক সমস্যা আসবে, কিন্তু সেটাই স্ট্রাগল, মানে ভালোভাবে চলতে হবে, কিছু করার নেই, এটাই হচ্ছে জীবন। হাজারো ঝড় বৃষ্টি আসবে, তারপরে কিন্তু ঠিক ভালো দিনটাই আসবে। তো এখন সময় খারাপ যাচ্ছে, ঠিক ভালোটা আসবে, এটাই সবসময় বলি। আর এদিকে দেখো, বলতে বলতে মা কিন্তু সব ঘরটরগুলো গোছাচ্ছে, কারণ মানে প্রায় 4-5 দিন বাড়ি ছিল না, মা বাড়ি ছিলাম দুজনাই। তো ভাই বাড়ি ছিল, 2 দিন আগেই চলে এসেছিলো বাড়িতে। বাড়ি এসে এত ঘর দোর নোংরা হয়েছে, সব পরিষ্কার করলো মা এক এক করে, কিন্তু আমি কিছু করতে পারিনি, কারণ শরীরটা তো জানোই ভালো না। তো বসে বসেই আছি, মায়ের সঙ্গে একটু গল্প করছি, মা ওই কাজ করছে। আর এদিকে চান টান করতে যাব, তো মা বললো আমি এদিকে গুছিয়ে তারপর তুই চান করে আয়। তো মাকে বললাম, মা তুমি আমাকে পুজোর থালা বাসনটা গুছিয়ে টুছিয়ে দাও, আমি পুজো দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মার একটু হলেও হেল্প হবে। তো যাই হোক, আমি কিন্তু চান টান করতে যাবো। আর এদিকে মার কিন্তু ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে। ঠিক আমি আমার মায়ের মতো, আমার মাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, মানে কাজ না করতে পারলে ওনার ভালো লাগে না। আমিও ঠিক তারই মতো, কিন্তু দেখো না, কাজ তো করতেই থাকি টুকটাক, না কাজ করে বসে থাকতে পারি না। এখন হয়তো শরীরটা ভালো না বলে হয়তো কোনো কাজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, সব কিছুই মাই করেছে, আমি কিন্তু কিছুই করিনি। তো জাস্ট চান টান করে কিন্তু আমি ঘরের পুজোটা দিচ্ছি, এইটুকুই কাজ, আর কোনো কিছু নাই। তারপরে তো খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট। সারাদিন শুয়ে শুয়ে থাকতে না আর ভালোও লাগে না, শুধু ওই চিন্তায় ঢোকে মাথায়, কি হবে না হবে বৃত্তান্ত। আমার মতো অনেকেই আছো জানি, আমার মতোই ফেস করতে হয় অনেকেরই নানান সমস্যা। শুধু একটা চিন্তাই করতে হবে, মায়ের জন্য চিন্তা করবে, যে মাটা কিন্তু জন্ম দিয়েছে আমাদেরই, সেই কিন্তু
সব কষ্ট বোঝে, তার মুখের দিকে চেয়েই একটু প্রত্যেকটা কাজ আমি করি, যে না আমার ঠিক সুস্থ থাকতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্পই করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সব সময় সাবধানে থেকো। আর কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই বন্ধুরা।